হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে যেমন বলেছিলাম ঠিক সন্ধ্যে 7টা থেকে তোমাদের জিকে ক্লাস হবে। আজকে জিকে ক্লাস 4 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য। তো অলরেডি আমরা 3টে ক্লাস করেছি, তোমরা বেশ কিছু কমেন্ট করেছো, বেশ কিছু কমেন্টের আমি রিপ্লাই করেছি। সব কমেন্টের এখনও রিপ্লাই করে ওঠা হয়নি, কিন্তু অবশ্যই সবার কমেন্ট আমি চেক করব। তো কমেন্ট করতে থাকো, যা যা রিকোয়ারমেন্টস আছে, যা যা তোমরা চাইছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সেই অনুযায়ী আমরা ভিডিও আনার চেষ্টা করব। তোমরা অনেকেই বলেছো যে বাংলার ভিডিও চাইছো, নিশ্চয়ই বাংলার উপরেও আমরা ভিডিও আনবো। তাহলে আমরা চলে যাই আজকের ফার্স্ট কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, একটা ইজি কোয়েশ্চেন। যারা একটু জিকে নিয়ে ঘাটাঘাটি করেছো তারা এটার অ্যান্সার দিতে পারবে। যামিনী রায় কেন বিখ্যাত? 4টে অপশন: লেখক, পরিচালক, চিত্রকর নাকি অভিনেতা। এই 4টের মধ্যে থেকে যারা বলছো যে অপশন সি, তারা একদম কারেক্ট। যামিনী রায় হলেন একজন ফেমাস চিত্রকর বা পেইন্টার। নেক্সট কোশ্চেনে চলে যাই। নোনা জলে যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলা হয়? নোনা জলে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বলো বা বাংলাদেশ বলো, এর যে দক্ষিণ ভাগে যে পুরো সুন্দরবন অববাহিকা রয়েছে, সেই সুন্দরবন অববাহিকায় যেই ধরনের উদ্ভিদ দেখা যায় মোস্টলি, সেগুলো হচ্ছে নোনা জলের উদ্ভিদ। এই নোনা জলের উদ্ভিদগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের মূলগুলো উপরের দিকে উঠে থাকে, কারণ এই নোনা জলের মধ্যে এরা প্রপারলি অক্সিজেন পায় না, তাই এরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করার চেষ্টা করে। এখানে যারা অ্যান্সার বলছো যে এ হ্যালোফাইট, তারা হয়ে যাবে একদম কারেক্ট। অর্থাৎ নোনা জলে যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হয় হ্যালোফাইট। ওকে, চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। আমি তোমাদের আগেও বলেছি যেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই কোয়েশ্চেনগুলোকে ইন ডিটেলস আমরা জানবো, যাতে আমাদের ওই রিলেটেড আর কোনো কোয়েশ্চেন এদিক ওদিক থেকে না পড়তে হয়। ওকে, তাহলে চলে যাই এবার থার্ড কোয়েশ্চেনে। উদ্ভিদের আলোর দিকে বেঁকে যাওয়াকে কি বলে? দেখবে মানে ঘরের মধ্যে যদি কোনো উদ্ভিদ রাখো এবং এক সাইডে জানলা থাকে, উদ্ভিদটা চেষ্টা করবে ধীরে ধীরে আলোর দিকে বেঁকে যাচ্ছে। কেন না? ওর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ওর কিন্তু সূর্যের আলোর প্রয়োজন। অর্থাৎ উদ্ভিদে আলোর দিকে যে বেঁকে যাওয়ার এই যে প্রবণতা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফটোট্রপিজম। অর্থাৎ যারা বলছিলে অপশন বি, তারা হয়ে যাবে একদম কারেক্ট। ওকে, চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন, মগধের প্রথম রাজধানী কি ছিল? মগধের কথা বললে পরেই আমাদের মাথায় আসে হচ্ছে ষোড়শ মহাজনপদের কথা। নাও পুরো জিনিসটা আমি ডিটেলসে বুঝিয়ে দেব, যাতে তোমাদের অন্যান্য জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র না পড়তে হয়। তো কি হয়, এই মগধ কোথার থেকে আসলো? আমি বললাম কি জনপদ। জন এসছে কোথার থেকে? জন কথার অর্থ হলো মানুষ। মানুষ যেখানে একত্রিত হয়ে অনেকে একসাথে থাকতে শুরু করলো এবং তাদের মধ্যে কাজ বিভিন্ন রকমের, অর্থাৎ বিভিন্ন লোক বিভিন্ন রকম কাজ করতে শুরু করলো, তখন তাকে বলা হয় জনপদ। অর্থাৎ এখানে স্পেশালাইজেশন আছে। কেউ ধরো মাটির কলসি বানায়, কেউ ধরো লোহার জিনিস বানায়, কেউ ধরো চাষবাস করে, অর্থাৎ বিভিন্ন লোকে বিভিন্ন কাজ ভাগ করে নিচ্ছে। অর্থাৎ জন যেখানে থাকে বা জনর পা এর ছাপ যেখানে পড়ছে, সেটাকে আমরা বলছি জনপদ। এই জনপদ বেশ কিছু তৈরি হয়েছিল ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে। মানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী মানে এখন হচ্ছে 2024 সাল, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী মানে আরও প্রায় 600 সাল, মানে আজ থেকে প্রায় 2600 বছর আগে বিভিন্ন জনপদ ভারতবর্ষে তৈরি হয়েছিল। এবার এই জনপদগুলো কী হচ্ছিল? বেশ কিছু রাজা পরিচালিত ছিল, বেশ কিছু জায়গায় কিন্তু প্রজাতন্ত্র ছিল। এই জনপদগুলো একটা একটা করে জায়গা দখল করতে করতে বেশ কিছু জনপদ থেকে বড় হতে হতে বেশ কিছু হয়ে যায় কি মহাজনপদ, অর্থাৎ সাইজ বড় হয়ে যায়। ঠিক আছে, এরকম টোটাল 16খানা মহাজনপদ ভারতবর্ষে অবস্থিত ছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী শেষ হতে হতে মানে 100 বছর যেতে যেতে এই 16টা থেকে একটাই খুব পাওয়ারফুল হয়ে যায় এবং সেটা আশপাশের জায়গাগুলোর উপর নিজের প্রভাব বিস্তার করে এবং দখল করে নেয়। সেটাই হলো মগধ। ওকে, মগধ ছিল এই মহাজনপদগুলোর মধ্যে সব থেকে পপুলার এবং সব থেকে ইম্পর্টেন্ট। তো এই যে মগধ যে জায়গাটা ছিল বা মহাজনপদ ছিল, তার রাজধানীর নাম কি? যারা এই কোশ্চেনটার রিলেটেড ইনফরমেশন দিতে দিতে অ্যান্সার করেছো, যারা বলছো যে রাজগৃহ, তারা একদম কারেক্ট। অর্থাৎ মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। তার মানে নিশ্চয়ই রাজধানী পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, তাই জন্যই বলা হচ্ছে প্রথম রাজধানী। তো মগধের পরবর্তী যে রাজধানীটা হলো সেটা হচ্ছে পাটলিপুত্র। অর্থাৎ প্রথমে রাজগৃহ ছিল, তারপরে চেঞ্জ করে করা হলো পাটলিপুত্র। এই পাটলিপুত্রের বর্তমান নাম কি সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ,
কেউ পুলিশের এক্সামের প্রিপারেশন নিচ্ছ, কেউ আইসিডিএস ওয়ার্কার হেল্পারের প্রিপারেশন নিচ্ছ, কেউ WPPSC যে ক্লার্কশিপ এক্সাম আছে সেই এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য রয়েছে এই বেঙ্গল কম্বাইন্ড কোর্স। এই কোর্সের মধ্যে তোমরা টোটাল মক টেস্ট পাবে, টোটাল লাইভ ক্লাসেস পাবে, প্রত্যেকটা সাবজেক্টের সেপারেট ফ্যাকাল্টিরা তোমাদেরকে ক্লাস করাবে এবং ইন ডিটেলস ডেপথে, সেটা ইংলিশের গ্রামার বলো বা ম্যাথের বেসিক বলো, টোটাল ইন ডেপথ তোমাদেরকে ক্লাস করানো হবে। ফিস কত হবে? 689 টাকা, এক মাসের জন্য নয়, এক বছরের জন্য, অর্থাৎ এক বছরের টোটাল ফিস 689 টাকা, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট সব কিছু ইনক্লুড করে। যদি এই বিষয়ে বিশদে জানতে হয় তাহলে কল করো 9088890010। নেক্সট আমরা চলে আসি পরের কোশ্চেনে। নিচের কোন গিরিপথটি লে লাদাখকে হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত করেছে? আরও কখনো কখনো এটা ঘুরিয়েও কোশ্চেন আসে, মানালির সাথে লেকে কানেক্ট করেছে, এর মধ্যে থেকে কোন গিরিপথটি? চারটে অপশন, বারালাচা, দেখো যে কোনো আমাদের দেশের যে গিরিপথগুলো আছে এরকমভাবে বলা হয় যে বারালাচা লা। নেক্সট নামকিলা, নীতিলা, অঘিল পাস, এরকমভাবে, অর্থাৎ লা যে কথাটা ইউজ করা হয়, লা কথাটার অর্থই হচ্ছে পাস। ঠিক আছে, আমরা আবার এক্সট্রা লাগিয়ে বলি নীতি লা পাস, নাম কি লা পাস, এরকমভাবে বলি। তো এর মধ্যে থেকে কোন গিরিপথটি লে লাদাখের সাথে হিমাচল প্রদেশকে যুক্ত করেছে? যারা অপশন বলছো এ তারা একদম কারেক্ট, অর্থাৎ বারালাচা লা পাস যেটা আছে সেটা লে লাদাখের সাথে হিমাচল প্রদেশকে যুক্ত করেছে। নেক্সট চলে আসি আমরা নামকিলা পাস, নামকিলা বা নামকিলা পাস, এটা যুক্ত করেছে লে লাদাখের সাথে শ্রীনগরকে। নেক্সট চলে আসি আমরা হচ্ছে নীতিলা পাস, নীতিলা পাস উত্তরাখণ্ডের সাথে চায়না বা বর্তমানে তিব্বত যেটা চায়না দখল করে নিয়েছে, তো তার সাথে, অর্থাৎ উত্তরাখণ্ডের সাথে তিব্বতকে বা উত্তরাখণ্ডের সাথে চায়নাকে কানেক্ট করছে এই নীতিলা পাস বা গিরিপথ। গিরিপথ কথাটির অর্থ কি সেটা যদি বলতে হয়, গিরিপথ মানে হচ্ছে দুটো বড় বড় পাহাড় মাঝখান থেকে একটা যাতায়াত করার রাস্তা, সেটাকেই আমরা বলে থাকি গিরিপথ। ওকে, বুঝে গেলে পুরো জিনিসটা? এবার আমাকে বলো যে অপশন ডি অর্থাৎ যেটা আছে অঘিল পাস, এটা কোন জায়গার সাথে কোন জায়গাকে কানেক্ট করেছে? যদি গুগল সার্চ করেও লিখতে হয় তাও লিখবে, তাহলেই কিন্তু মনে রাখার প্রবণতা তোমাদের বেড়ে যাবে। চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। অপরিচিত গ্যাস নামে কে পরিচিত? অপরিচিত গ্যাস অর্থাৎ পরিচিত নয়, এর মধ্যে থেকে কোন গ্যাস? হাইড্রোজেন, জেনন, নিয়ন নাকি নাইট্রোজেন? এর মধ্যে থেকে কাকে অপরিচিত গ্যাস বলা হয়? যারা বলছো জেনন তারা একদম কারেক্ট। জেননকে যদি আমি ইংলিশে লিখি XCNON, জেনন, এই জেনন কথার অর্থই হচ্ছে অপরিচিত। ঠিক আছে, এই জেনন কথার অর্থ হচ্ছে, গ্রিক ভাষায় এই জেনন কথার অর্থই হচ্ছে অপরিচিত, যার জন্য এটাকে বলা হয় কি অপরিচিত গ্যাস। নেক্সট চলে আসি আমরা, দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? চারটে অপশন, বারাণসী, মথুরা, জব্বলপুর নাকি মাউন্ট আবু। কোশ্চেন আসে এই টাইপের কোশ্চেন আমরা দেখতে পাই, এই মন্দির বা এই মসজিদ বা এই চার্চ কোথায় অবস্থিত, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমরা দেখি। তো দিলওয়ারা মন্দিরের কথা যদি বলতে হয়, এটি একটি জৈন মন্দির। আমরা জানি জৈনদের মধ্যে দু রকম গোষ্ঠী আছে বা সেক্ট আছে, সেক্ট। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে দিগম্বর, আরেকটা হচ্ছে শ্বেতাম্বর। ঠিক আছে, দিগম্বর আরেকটা হচ্ছে শ্বেতাম্বর। তো এই দিলওয়ারা মন্দির অবস্থিত এর মধ্যে থেকে কোথায়? যারা বলছিলে যে ডি তারা একদম কারেক্ট, অর্থাৎ দিলওয়ারা মন্দির অবস্থিত মাউন্ট আবুতে। মাউন্ট আবুতে এই দিলওয়ারা মন্দির অবস্থিত। যদি বলা হয় কোন রাজ্যে, এটা হয়ে যাবে কি রাজস্থান। অর্থাৎ এটাও আমরা জানলাম যে মাউন্ট আবু কোথায় অবস্থিত, এটা অবস্থিত হচ্ছে রাজস্থানে। নেক্সট, কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেলকে সাঁতার কেটে পার হন? ইংলিশ চ্যানেলের মেইন ফান্ডাটা হচ্ছে এখানে জল প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে সাঁতার কাটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হন? নিশা মিল, আরতি সাহা, মনিকা সাহা নাকি বুলা চৌধুরী? এর মধ্যে থেকে কে প্রথম ইংলিশ চ্যানেল পার করেন? যারা বলছো বি তারা একদম কারেক্ট, অর্থাৎ আরতি সাহা কিন্তু ইংলিশ চ্যানেল, প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছিলেন। চলে যাই আমরা এর পরের আলোচনায়, অর্থাৎ যারা বর্তমানে নেক্সট 1-2 মাস 3 মাসের মধ্যে যাদের অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা প্রভৃতি পরীক্ষা আছে, তারা কিন্তু একদম প্রপার ওয়েতে পড়াশোনা করছো না, ক্লাসেস ঠিকমতো ফলো করছো না, যেগুলো ইউটিউবে আমরা ক্লাসেস দিচ্ছি। তোমাদের যদি নোটস প্রপারলি দরকার হয়, এখানে কিন্তু মাত্র, তোমাদের কথা মাথায় রেখে, মাত্র 98 টাকায় রাখা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নোটস। প্রত্যেকটা সাবজেক্টে সব রকম নোটস তোমরা এখানে পেয়ে যাবে। শুধুমাত্র এখান থেকে রচনাটা বাদ রয়েছে, রচনা তোমরা পেয়ে যাবে এখানে দেখো এরকম 29 টাকার, তোমাদের কথা মাথায় রেখে রাখা হয়েছে 29 টাকার মাত্র।
এর মধ্যে তোমরা 10টা 10টা করে রচনা পাবে, একটা 29 টাকা রয়েছে, একটা 32 টাকা রয়েছে। 10টা 10টা করে ওই রচনা পড়লে পরে তোমাদের মোটামুটি একটা কমন পাওয়ার চান্সেস তৈরি হয়ে যাবে, সেখান থেকে তোমরা যে কোনো রচনা লিখে আসতে পারবে। আরও রয়েছে যেটা মক টেস্ট, কারণ একটা জিনিস দেখো, আগে 8 পাস বা 10 পাস ছিল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, বর্তমানে কিন্তু 12 পাস হয়ে গেছে। এক্সামের ডিফিকাল্টি লেভেল কিন্তু আগের তুলনায় বেড়ে গেছে, যার কারণে কিন্তু মক টেস্ট দিয়ে আগে থেকে প্রিপেয়ার্ড থাকাটা খুব জরুরি। এবার তোমরা বলতে পারো স্যার 8,000 9,000 টাকা চাকরির জন্য আমরা এত খাটাখাটনি করবো? সবার ফার্স্ট যে বেনিফিটটা আছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার ক্ষেত্রে মাথায় রাখবে যে তোমাকে বাড়ির কাছে পোস্টিং তুমি পেতে পারবে, তুমি তোমার ব্লকের মধ্যে পোস্টিং পাবে। সেকেন্ড হচ্ছে যে 8-9 হাজার টাকাটা তুমি পাচ্ছ, সেটা 3 থেকে 4 ঘন্টা ডিউটি করার জন্য পার ডে। তো সেই দিক থেকে যদি ভেবে দেখো, যারা বাড়ির কাছে থাকতে চাইছো এবং সংসার সামলে যেসব মহিলারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন করতে চাইছো, তাদের জন্য কিন্তু বেস্ট সুযোগ। কারণ 1 বছর পরীক্ষা হয়ে গেলে পরে তারপর কিন্তু 2-3 বছর আবার পরীক্ষা হবে কিনা, কত বছর বাদে গিয়ে পরীক্ষা হবে বলা যাচ্ছে না। ওকে, তো সেই জিনিসটা মাথায় রেখেই তোমরা প্রিপারেশন নাও। আর যদি এর বিষয়ে জানতে হয় তাহলে তোমরা কল করে নেবে 9088890010 এই নাম্বারে। ঠিক আছে, চলে যাই আমরা পরের কোয়েশ্চেনে। পক্ষী মানব নামে কে পরিচিত? পক্ষী মানব বা ইংলিশে বার্ডম্যান, বার্ডম্যান নামে কে পরিচিত? সেলিম আলী, শোয়েব খান নাকি মদন মোহন মালব্য? এর মধ্যে থেকে পক্ষী মানব বা বার্ডম্যান নামে পরিচিত কে? এর মধ্যে থেকে পক্ষী মানব নামে পরিচিত যারা বলছো এ, তারা একদম কারেক্ট, অর্থাৎ সেলিম আলী পক্ষী মানব বা বার্ডম্যান হিসেবে পরিচিত। কেন পরিচিত? ওনার পাখি নিয়ে যথেষ্ট গবেষণা রয়েছে, অর্থাৎ একজন ফেমাস অর্নিথোলজিস্ট। মাথায় রাখবে এই জিনিসটাও, অর্থাৎ পাখি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অর্নিথোলজিস্ট। ওকে, অর্নিথোলজিস্ট। ওকে, চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। টু বইটির লেখককে? টু নামক বইটির লেখককে? গুলজার, চেতন ভগত, JF কেন্দি নাকি নরেন্দ্র মোদী? টু বইটির লেখক হচ্ছেন একদম কারেক্ট যারা বলছো এ, গুলজার। এবং গুলজারের এটা ছিল হচ্ছে ফার্স্ট নোভেল, গুলজারের ফার্স্ট নোভেল, অর্থাৎ ফার্স্ট নোভেলের নাম কি? টু। ওকে, গুলজারের ফার্স্ট নোভেলের নাম হচ্ছে টু। নেক্সট, ভারতের প্রথম ICS অফিসার, ICF নয়, ICS হবে। ঠিক আছে, ICS কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ওকে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটাকে বর্তমানে বলা হয় IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এখন বলা হয়। তো ভারতের প্রথম ICS অফিসার বা এখনকার দিন অনুযায়ী বলতে গেলে ফার্স্ট IAS অফিসার ইন্ডিয়ার তরফ থেকে কে হয়েছিলেন? ব্রিটিশ আমলে হয়েছিলেন ফার্স্ট সত্যেন্দ্রনাথ ঠাকুর হয়েছিলেন ICS অফিসার। এবং একটা জিনিস মাথায় রাখবে, তখন ইন্ডিয়াতে এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষা হতো না। এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষা দেওয়ার জন্য লন্ডনে যেতে হতো। তো মোটামুটি বড়লোক ফ্যামিলির ছেলে ছাড়া কেউ এই পরীক্ষা দিতেও পারতো না। ঠিক আছে, তো ঠাকুর ফ্যামিলির ছেলে, বুঝতেই পারছো যথেষ্ট বড়লোক ফ্যামিলি। নেক্সট, বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়? বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়? ফুড সেফটি ডে কবে পালিত হয়? 7ই জুন, 12ই জুন, 15ই জুন নাকি 18ই জুন? যারা এখান থেকে অ্যান্সার বলছিলে 7ই জুন, তারা হয়ে যাবে একদম কারেক্ট। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা দিবস পালিত, বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হয় 7ই জুন। আজকে তোমাদের লাস্ট কোয়েশ্চেন, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা, নীলগিরি, গোর্গাবুরু নাকি মামা ভাগ্নে? এর মধ্যে থেকে কোনটি অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? শুধু অযোধ্যা পাহাড়েরই নয়, এটি দক্ষিণবঙ্গেরও সর্বোচ্চ শৃঙ্গ, দক্ষিণবঙ্গেরও সর্বোচ্চ শৃঙ্গ। যারা বলছো সি, তারা একদম কারেক্ট, অর্থাৎ গোর্গাবুরু হলো দক্ষিণবঙ্গের বা অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এই যে অযোধ্যা পাহাড় রয়েছে, ভারতবর্ষের যে দক্ষিণ ভাগে দুটো পর্বতমালা রয়েছে। ঠিক আছে, এই যে দক্ষিণ ভাগটা আমরা দেখতে পাই ভারতের বিভিন্ন জায়গার ম্যাপে, এই দিকের যে পর্বতমালাটা রয়েছে তাকে বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা, আর এই দিকের যে পর্বতমালাটা রয়েছে সেটাকে বলা হয় পূর্বঘাট পর্বতমালা। এই পূর্বঘাট পর্বতমালারই একটা ছোট্ট পার্ট হচ্ছে এই অযোধ্যা পাহাড়। ওকে, তো আজকের ক্লাসটা এই অবধি ছিল। তোমরা জানিও যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো, এবং যদি কোনো কোয়ারিজ থাকে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।